সৌম্য রায় এবছর উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। আমি দেখেছি যে রামকৃষ্ণ মিশন থেকে যারা পড়াশুনো করে বা পাস আউট হয় তাদের সারা জীবনব্যাপী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা বা বিবেকানন্দের একটা ছাপ থাকে। তো সৌম্যের ক্ষেত্রে সেই গভীরতা কতটা? দেখুন, আমি মনে করি যে সৌম্য কি স্ট্র্যাটেজি অবলম্বন করেছিল যাতে সৌম্য 39 স্কোরটা করতে পেরেছিল? ম্যাথমেটিক্সে যদি বলতে চাই, আমি প্রথমত এক রাউন্ডে পেপার করবো এটা ভাবিনি আর কি। ছেলে ছোট থেকে নিজেই পড়াশোনা করেছে, ওকে পড়াশোনার জন্য বেশি বলতে হতো না। তো বা কিছু যদি কনসেপচুয়াল আমাদের গ্যাপ থাকতো, তো তখন আপনাদের ভিডিও আমরা অনেক দেখেছি আর কি, আমাদের মধ্যে অনেকেই দেখতো আপনাদের লাইভ ভিডিও আর কি, আমিও দেখেছি। একদম। এই যে নতুন সরকার এসছে, পালাবদল ঘটেছে, সৌম্য কি চাই? দিন ধরে যে দুর্নীতি যে দেখে এসেছি বা যে এই চাকরি চুরি বা সামথিং এই ধরনের ব্যাপারগুলো, সৌম্য রায় এবছর উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে সারা পশ্চিমবঙ্গের মধ্যে। অ্যাচিভার্স ডায়েরির এই বিশেষ পর্বগুলোতে আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাচ্ছি যারা এবছর উচ্চ মাধ্যমিকে খুব ভালো র্যাঙ্ক এনেছে, এবং আমরা শুনে নিচ্ছি তাদের বেশ কিছু কথা, তাদের পড়াশোনা, তারা কিভাবে পড়াশুনো করেছে, কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করেছে, কোন রুটিনে তারা এতটা সফলতা পেয়েছে, এই সব কিছু নিয়ে কথা বলছি তাদের আগামী নিয়ে, কথা বলছি তাদের পড়াশুনোর বাইরে তারা আর কি করতো সেই সমস্ত কিছু নিয়ে। তোমরা যারা ছাত্রছাত্রী, যারা ক্লাস 11, 12 বা 9, 10-এ পড়ছো, এই প্রত্যেকটি এপিসোড বা প্রত্যেকটি যে পডকাস্ট, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমাদের এই দাদাদের থেকে সঠিক গাইডেন্স নিয়ে তোমরা তোমাদের জীবনে একেবারে লক্ষ্য স্থির করে আগুন জ্বালাতে পারবে। তো সৌম্য, তোকে স্বাগত এসওই বাংলাতে। একেবারে শুরুতেই যেটা জানতে চাইবো যে এই রেজাল্ট এত ভালো এবং 494 বোধহয় তোর প্রাপ্ত নম্বর, এটা কি এক্সপেক্টেড ছিল? না স্যার, এতটা ভালো রেজাল্ট হবে এটা এক্সপেক্টেড মোটেই ছিল না, একদমই ছিল না। আচ্ছা, কিভাবে হলো এই রেজাল্ট? এর পিছনে কারণ কি? স্যার, এর পিছনে কারণ বলতে গেলে আমার যেটুকু করণীয় ছিল আমি সেটুকু করেছিলাম আর কি, প্রিপারেশনে কোনো ঘাটতি ছিল না। আমার পরীক্ষাটা ভালো করে দেওয়ার কথা ছিল, সেটুকুই দিয়েছিলাম, কিন্তু তারপর রেজাল্ট যে এত ভালো হবে এটা ভাবিনি আর কি। আচ্ছা, আমি কাজ করে গেছি, ফলের আশা করিনি একেবারেই। তো এই রেজাল্টটা প্রথম কোথায় শুনলি? বাড়িতেই? হ্যাঁ স্যার, বাড়িতে। আচ্ছা, কে খবর দিল? বাবা মা? হ্যাঁ, বাবা মা। আমি তো কেমন লেগেছিল যখন প্রথম খবর পাস? অবশ্যই খুবই আনন্দের সাথে লেগেছিল আর কি। আচ্ছা, বাবা মা কতটা আনন্দিত হয়েছে? বাবা মা অনেকটা আনন্দিত হয়েছিল, অনেক দিনের ইচ্ছা ছিল সেটা পূর্ণ হয়েছে, অবশ্যই অনেকটা। বাবা মায়ের এক্সপেকটেশন ছিল? না, বাবা মায়ের উপর একটা এক্সপেকটেশন ছিল না আর কি। আচ্ছা, তোর তো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকেই পড়াশোনা, আমরা কথা বলছিলাম 5 to 12 পর্যন্ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা। তো মিশনে 11 এবং 12 এই দুটো বছর কিভাবে প্রিপারেশন নিয়েছিস? মিশনে প্রিপারেশন নিয়েছি বলতে গেলে মিশনের স্যাররা তো আছেনই, মিশনের যে সমস্ত স্যাররা আছেন তারা তো হাইলি কোয়ালিফাইড স্যার, তো তাদের কথা তো না বললেই। তারপরে তাছাড়া বলতে গেলে বন্ধুদের সহায়তা পেয়েছি সবসময়, যখনই প্রবলেমে পড়েছি, রাত 1টা 12টা যতটাই হোক, সবসময় বন্ধুরা তো সাথেই থাকে। একেবারে গ্রুপ স্টাডির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়েছে। হ্যাঁ, আর তাছাড়া যে নিয়মিত যে আমাদের একটা রুটিন মাফিক পড়াশোনা, সেই রুটিনে যে প্রত্যেকদিন একইভাবে পড়াশোনা করে যাওয়া, কনসিস্টেন্সি বজায় রাখা। রুটিনটা কেমন ছিল মিশনে? মিশনের রুটিনটা বলতে স্যার, আমাদের 11-12-এ রাইজিং বেল পড়তো সকাল 6টায় আর কি, আমাদের সকাল 6টায় উঠতে হতো। তারপরে স্যার আমাদের ওই 6:30 থেকে প্রেয়ার হতো, মর্নিং প্রেয়ার যেটা। তো সেটার পরে 7টার সময় হালকা চা বিস্কুট গরম খেয়ে আমাদের স্টাডি হল হতো, বা যদি টিউটোরিয়াল থাকতো তো স্যার এসে পড়াতেন একদম। তো সেটা চলতো স্যার ওই 9টা 9:10 পর্যন্ত। তারপর 9:30টার সময় আমাদের লাঞ্চ করে 10টা থেকে স্কুল। আচ্ছা, তো স্কুল চলতো মোটামুটি স্যার ওই 4টে পর্যন্ত। তো 4টের পর এসে স্যার ওই খেলাধুলা করতাম কিছুক্ষণ, পরে টাইম থাকতো 6টা পর্যন্ত। তারপর 6টার পর কিছু হালকা খেয়ে দিয়ে আবার 6:30টার সময় স্যার প্রেয়ার হতো সন্ধ্যেবেলায়, দিয়ে তারপরে আবার সন্ধ্যেবেলা স্টাডি হতো 9টা পর্যন্ত। 9টার পরে ডিনার, তারপরে আপনার অফিসিয়ালি লাইট জ্বলতো স্যার 12টা পর্যন্ত, কিন্তু যদি তারপরও কারোর পরে ইচ্ছে থাকতো তার স্টাডি হলে গিয়ে পড়তে পারতো মোটামুটি। আচ্ছা, পুরোপুরি একটা প্রসেসের মধ্য দিয়ে প্রতিদিন একটা রুটিন এবং সেটাকেই রিপিটেশন করার মধ্য দিয়ে এগিয়ে চলা। সৌম্য, তোর মনে হয় যে সফলতা পেতে গেলে এই রিপিটেশন এবং এই রুটিন, কনসিস্টেন্সি, এই বিষয়গুলো খুব ম্যাটার করে?
হ্যাঁ নিশ্চয়ই, মানে যে কোনো রকমের বড় সাফল্য পেতে গেলে কনসিস্টেন্সিটাই হচ্ছে একেবারে বড় একটা উপায় আর কি। কি অফ সাকসেস। একদমই তাই। কারণ এই যে পুরো জার্নিটায় তো অনেক সফলতা বা ব্যর্থতা আসবে, কিন্তু তখন যদি আমরা কনসিস্টেন্ট না হই বা হতাশাগ্রস্ত হয়ে পুরো পড়াশোনা করা ছেড়ে দিই বা অনেকটা আমাদের লেভেল কমিয়ে ফেলি, তো সেটা আস্তে আস্তে আমাদের ডাউনফলের দিকেই নিয়ে যায় আর কি। একদম। তো সেই সময়ও যাতে আমরা একই রকম কনসিস্টেন্ট হতে পারি, ফলের দিকে অতটা বেশি না করে সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি, তো তাহলেই মনে হয় যে আমরা নিজেদের লক্ষ্যে উন্নীত লক্ষ্যে পৌঁছতে পারি। সৌম্যের সাবজেক্ট কম্বিনেশন কি ছিল ল্যাঙ্গুয়েজ গ্রুপ ছাড়া? ল্যাঙ্গুয়েজ গ্রুপ ছাড়া স্যার ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স ছিল। কেমন স্কোর হয়েছে? স্কোর বলতে স্যার বাংলায় 96, ইংলিশে 100, ম্যাথসে 99, ফিজিক্সে 99, কেমিস্ট্রিতে 93 আর স্ট্যাটিস্টিক্সে 100। কেমিস্ট্রিটা একটু কমে গেছে। হ্যাঁ ম্যাথ ফিজিক্সে 1 নম্বর করে কম এসছে, এটা কোন সেমিস্টারে? এই দুটোই স্যার থার্ড সেমিস্টারে এমসিকিউ প্যাটার্ন। প্যাটার্ন। এই যে সেমিস্টার সিস্টেম, একটা সেমিস্টার এমসিকিউ এবং একটা সেমিস্টার ডেসক্রিপটিভ, সেক্ষেত্রে সৌম্যের এটা নিয়ে ভাবনা চিন্তা কি? আমার মনে হয় প্রথম বছর তোরাই এই সিস্টেমটা দিলি এবং অ্যাডপ্ট করলি যে এই সিস্টেমটাতে এক্সাম দেওয়া, সেক্ষেত্রে কি মনে হয়েছে? তো মনে হয়েছে বলতে আমার এই সেমিস্টার সিস্টেমের বিরুদ্ধে খুব একটা অভিযোগ নেই তেমন, কারণ থার্ড সেমিস্টার যখন হয়েছিল তো সেটা টোটালি এমসিকিউ প্যাটার্নে হয়, যেটাই নিট বা জয়েন্টের একদম একই প্যাটার্নে, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। তো থার্ড সেমিস্টারে অসুবিধা বলতে আমি যেটা বলছিলাম ওই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আর কি, মানে 40টা অঙ্ক 1 ঘন্টা 10 বা 15 মিনিটে করা, একমাত্র ওটা একটুখানি চাপের বিষয় আর কি। ওছাড়া তেমন কোনো অসুবিধা থার্ড সেমিস্টারে হয়নি। এবার ফোর্থ সেমিস্টারের ব্যাপার হচ্ছে, ফোর্থ সেমিস্টারটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ। যেটা আমাদের প্রায় যেই মেন্সের 1 বা 2 সপ্তাহের মধ্যেই আর কি, তাই জন্য ওটার প্রিপারেশন নিতে একটুখানি সমস্যা হয়েছিল। কিন্তু যেহেতু আমাদের স্কুলের তরফ থেকে ডিসেম্বরের মধ্যেই একেবারে মক টেস্ট নিয়ে সিলেবাস শেষ করে দেওয়া হয়েছিল, তাই অতটা অসুবিধা হয়নি আর কি। একদম। আমিও ম্যাথমেটিক্স পড়াই, সেক্ষেত্রে আমি দেখেছিলাম যে সেমিস্টার 3 শুরু হওয়ার বা সেমিস্টার 3 আগে ছাত্রছাত্রী যেটা মেইন প্রবলেম ফেস করেছিল সেটা ম্যাথামেটিক্সে, যেটা তুইও বললি যে 1 ঘন্টা 20 মিনিট টাইমে, 20 মিনিট বলতে 15 মিনিট ধরতে পারি আমরা, সেই টাইমিংয়ের মধ্যে টোটাল 40টা কোশ্চেন 40 নাম্বারের জন্য সেটা সলভ করা, এবং সেখানে তো ম্যাচ দ্য ফলোয়িং বা এগুলো থাকলে কোশ্চেন নাম্বারটা আরও বেড়ে গেছে 45টার মতো কোশ্চেন। সেক্ষেত্রে সৌম্য কি স্ট্র্যাটেজি অবলম্বন করেছিল যাতে সৌম্য 39 স্কোরটা করতে পেরেছিল? ম্যাথমেটিক্সে যদি বলতে চাই, মানে আমি প্রথমত এক রাউন্ডে পেপার করবো এটা ভাবিনি আর কি, মানে মাল্টিপল রাউন্ডে পেপার করে, মানে যেটা যেই বা নিটের অ্যাপ্রোচ আর কি সেই অ্যাপ্রোচ নিয়েছিলাম আর কি, মানে যেটা সহজ আছে সেগুলোকে প্রথমে করে নিয়েছিলাম একের ফার্স্ট রাউন্ডে, পরে আবার ফিরে এসে যেগুলো করতে পারিনি সেগুলো অ্যাটেম্প করছিলাম আর কি। একদম। এইভাবে মানে বারবার মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করে টাইম ম্যানেজমেন্টটা করার চেষ্টা করে। কতবার মক টেস্ট দিয়েছিলিস সেমিস্টার 3 এর আগে? সেমিস্টার 3 এর আগে মক টেস্ট বলতে বিভিন্ন রকম বইয়ের যে মডেল পেপারগুলো থাকতো ওগুলো প্রত্যেকদিনই প্রায় একটা করে বিকেলবেলা দিতাম আর কি। আচ্ছা, মানে ডেইলি বেসিসে মক টেস্ট, এবং সেই মক টেস্ট থেকেই এই যে টাইম ম্যানেজমেন্টটা সেটা কমপ্লিটলি আয়ত্তে আনা একেবারেই। সৌম্য যারা ক্লাস 12 শুরু করলো, অর্থাৎ যারা ক্লাস 12-এর পর সেমিস্টার 3 সেমিস্টার 4 দেবে, তাদেরকে তুমি কি বলতে চাও যে কিভাবে প্রিপারেশন নিলে এই দুটো সেমিস্টার মিলিয়ে খুব ভালো রেজাল্ট করা যায়? স্যার তাদেরকে আমি এটুকুই বলতে চাইবো যে তারা যেন এই থার্ড বা ফোর্থ সেমিস্টারটাকে একটা আলাদা করে কোনো বড় পরীক্ষার মতো না দেখে, যেমনভাবে তারা পড়াশোনাটা চালিয়ে গেছে নিজেদের যে লক্ষ্যের জন্য, সেটাতেই ওপর যাতে তারা বেশি করে ফোকাস করে আর কি। মানে এটাকে যদি আমরা বেশি অন্যরকম একটু বড় পরীক্ষা বলে মনে করে প্যানিক করতে শুরু করি, তাহলে সেটা আমাদের প্রিপারেশনকেই হ্যাম্পার করবে অ্যাকচুয়ালি। আমরা যদি সেই প্রেশারটা না নিই, সেই মানে আমাদেরকে একটা বিরাট বড় কোনো র্যাঙ্ক করতে হবে এরকম কিছু যদি আগে থেকে ঠিক করে না গিয়ে জাস্ট নিজেদের পড়াশোনাটুকু চালিয়ে যাই, ডেলি বেসিসে যা কাজ দিচ্ছে স্যার আর সেটুকু ফোকাস করি, নিজেদের মধ্যে সেলফ স্টাডি করি, হোমওয়ার্কস করি, তাহলে মনে করি যে এটা এমন কোনো বড় ব্যাপার নয় র্যাঙ্ক করা। একদম। আচ্ছা সৌম্য, ছেলে মেয়েদের মধ্যে একটা সমস্যা হয় যে ক্লাস 11টা বোর্ড এক্সাম নেই, একটু ফাঁকি মেরে নিই, ক্লাস 12-এর ক্ষেত্রে গিয়ে আমরা ব্যাপারটাকে দাঁড় করিয়ে নেব। আমি অ্যাজ এ স্যার হিসেবে ওদেরকে বারবার বলি এটা পসিবল নয়, বিকজ অফ দ্যাট যদি ক্লাস 11 খুব ভালো করে পড়া না হয় তাহলে 11-এর ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় 60 থেকে 70% সিলেবাস 12-এ কাজে লাগে, বিশেষত ম্যাথের ক্ষেত্রে তো সবই কাজে লাগে, ত্রিকোণমিতি থেকে শুরু করে A to Z। সেই জায়গা থেকে সৌম্য তুমি কি বলবে যে একেবারে ক্লাস 11-এর শুরু থেকে কনসিস্টেন্ট থাকাটা কতটা প্রয়োজন?
হ্যাঁ অবশ্যই, ক্লাস 11 আমাদের ক্লাস 12 ভিত্তিটা একেবারে তৈরি করা আর কি, সে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ তিনটে সাবজেক্টেই। যদি ফিজিক্সের কথা বলি, মেকানিক্স ক্লাস 11 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আর কি, যেটা ছাড়া ক্লাস 12-এর চ্যাপ্টারগুলো হয়তো আমরা পড়ে ফেলতে পারবো, কিন্তু কোশ্চেন সলভিং যখনই করতে হবে তখনই আমরা প্রতি পদে পদে আটকাবো আর কি। একদম। আর ম্যাথস তো বলার কিছু নেই, ম্যাথসে তো একটা চ্যাপ্টারে কোনো কোশ্চেনই হয় না। আমরা ধরুন ক্লাস 12 ডিটারমিনেন্ট করছি, তার মধ্যে ট্রিগোনোমেট্রি আসতে পারে বা আরো ফাংশন আসতে পারে, বা আরো যদি বলি কোঅর্ডিনেট জিওমেট্রি তো আছে, কোঅর্ডিনেটের মধ্যে একটা ভাস্ট চ্যাপ্টার ম্যাথসে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর কেমিস্ট্রি যে 12-এর তো পুরোটাই অর্গানিক, তার যে বেসিক যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি সেটাই আমাদের ক্লাস 11-এ শেখানো হয় আর কি। একেবারে। তো এই যে বেসিক জিনিসগুলো যদি আমরা না শিখি, মানে আমরা যদি জায়গায় সোজা ভাষা যদি বলি, যদি এবিসিডি না জানি, তাহলে কি করে আমরা ওয়ার্ড পরবর্তীতে বা সেন্টেন্স সেন্টেন্স বানাবো করতে আর কি। পারবো, একেবারেই তাই তাই। জন্য 11-এর নাম্বার অতটা কেউ লক্ষ্য না করলেও বা না করলেও 11-এর পড়াশোনা করাটা খুবই জরুরি আর কি, তা নাহলে 12-এ আমাদের সত্যি অনেকটা পিছিয়ে পড়তে হয় আর কি। সৌম্য কি শুরু থেকে খুব কনসিস্টেন্ট ছিল 11-এ? হ্যাঁ মানে অনেকটাই আর কি, মানে একদম শুরু থেকেই যেহেতু আমার ওই যেই মেন্স বা অ্যাডভান্সের প্রতি টার্গেট ছিল, আর সেটার জন্য তো শুধু 12 বা করলে হবে না, মানে একদম। 2 বছরই কন্টিনিউয়াসলি একই রকম ভাবে পড়াশোনা করে যেতে হয়, তো তাই জন্য শুরু থেকেই কন্টিনিউয়াসলি পড়াশোনাটা চালিয়ে গেছি আর কি। একেবারে। আচ্ছা সৌম্য, তোমাদের রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে অফলাইনে টিচাররা পড়াতেন, স্কুল হতো, তার বাইরেও একটা অনলাইনের জায়গা ছিল, ইন্টারনেট অ্যাক্সেস করতে দিত, সেটা মনিটরিং করলেও সেখানে পজিটিভ কাজ, ক্লাস দেখা থেকে শুরু করে বাকি সমস্ত কিছু করা যেত। তো তুমি সেটাও নিশ্চয়ই তার একটা পার্ট, সেটাও অ্যাক্সেস করেছো এবং পাশাপাশি অফলাইনেও প্রিপারেশন নিয়েছো। অফলাইন অনলাইন এই দুটোকে যদি আমি বলি যে কম্পেয়ার করতে, যে দুটো প্যারালাল প্রসেস তো অবভিয়াসলি, তো সেটা কোনটা বেশি বেনিফিটেবল মনে হয় তোমার, বা কোনটা একটু এগিয়ে রাখবে? দেখুন ব্যাপার হচ্ছে যে আগে তো আমাদের কাছে এই অনলাইন এডুকেশনের সুযোগটা ছিল না। করোনা পরবর্তী সময় অনলাইন এডুকেশনে একটা বড় শিক্ষার ক্ষেত্রে একটা জোয়ার এনেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আর কি। এবার ব্যাপার হচ্ছে আমাকে যদি পার্সোনালি বলা হয়, তাহলে আমি মনে করবো আমি অনলাইনেই বেশি কমফোর্টেবল ছিলাম আর কি। কারণ ব্যাপারটা হচ্ছে যে শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, মানে যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে মানে বেশি আমাদের ফোকাস মেন্স অ্যাডভান্সের পক্ষেই ছিল, তো সেখানে যখন আমরা অনলাইনে ওই অল ইন্ডিয়া লেভেল স্যারদের অ্যাক্সেস পেতাম, তাদের বোঝানো, তাদের ব্যাপারগুলো আমরা জানতে পারতাম, তখন আমাদের সত্যি অনেকটা সুবিধা হতো। এমন নয় যে অফলাইনের স্যারদের বোঝানো আমরা বুঝতে পারছি না, কিন্তু একটা হয় না যে মানে তাদের এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি, তারা প্রায় 20-25 বছর ধরে পড়াচ্ছেন আর কি। তাছাড়াও যদি আমি আপনার এইচএস এর কথা বলি, আপনাদের চ্যানেলের যেগুলো সলভিং ভিডিওগুলো ছিল, মানে আমরা নরেন্দ্রপুরে ছিলাম অবশ্যই, কিন্তু স্যারদের পক্ষে তো গোটা এবিটি ধরে সলভ করানো পসিবল নয় আর কি। তো তাই জন্য যদি কিছু আটকে যেত বা কিছু যদি কনসেপচুয়াল আমাদের গ্যাপ থাকতো, তো তখন আপনাদের ভিডিও আমরা অনেক দেখেছি আর কি, আমাদের মধ্যে অনেকেই দেখতো আপনাদের লাইভ ভিডিও আর কি, আপনার ওই এবিটিএস সলভিং গুলো। তারপর আদিত্য বলছিল ম্যারাথন যেগুলো হয়েছিল সেগুলো দেখতো, আমিও দেখেছি। একদম। তো এই অনলাইন এবং অফলাইন প্যারালালি নিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে আগামী দিনে। তার কারণ তুমি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বললে, যে ধরো কোটার যে টিচারটা আমরা কখনোই হয়তো চাইলে অ্যাক্সেস করতে পারতাম না, সেই টিচারটা যখন অনলাইনে পড়াচ্ছে এবং সারা ভারত পড়ছে, তাহলে আমাদের পড়তে অসুবিধাটা কোথায়? তো সেই জায়গা থেকে যেই নিটের ক্ষেত্রে তো অবভিয়াসলি, এখন বোর্ডসের ক্ষেত্রেও, ওয়েস্ট বেঙ্গলের বোর্ডসের ক্ষেত্রেও অনলাইন একটা অনেক বড় ভূমিকা নিচ্ছে। আমি তো ব্যক্তিগতভাবে এসওই বাংলাতে পড়াতে গিয়ে দেখছি, শুধু এসওই বাংলা প্ল্যাটফর্ম নয়, এমন বেশ কিছু প্ল্যাটফর্মের নাম বলা যায় যে যারা ইউটিউবের মাধ্যমে খুব ভালো কাজ করছে এবং ছাত্রছাত্রীও তাদেরকে সেভাবে অ্যাকসেপ্ট করছে। তো এটা একটা খুব পজিটিভ ব্যাপার যে আমরা সমাজে যদি এভাবেই এগিয়ে যেতে থাকি একে অপরের হাত ধরে, এবং তাহলে খুব ভালো দিকে আমরা এগিয়ে যেতে পারি। সৌম্য, অনেকক্ষণ ধরে পড়াশোনার আলোচনা করলাম, এরপর একটু আমরা এগিয়ে যাওয়ার কথা বলছি বারবার। তো শুধু এবিপি আনন্দ নয়, এসওই বাংলাও এগিয়ে রাখে। তো সৌম্য এগিয়ে গিয়ে কি করবে, জীবনে কি উদ্দেশ্য? স্যার আপাতত তো ইঞ্জিনিয়ারিং পড়ারই ইচ্ছা আছে, তাই জন্য পরীক্ষা দিচ্ছি, তো এবার দেখা যাক তার রেজাল্ট বেরোলো কোন দিকে। আচ্ছা, যেই অ্যাডভান্স হয়ে গেছে, কেমন হয়েছে? ঠিকই আছে। এবার কি বলবো, মানে পরীক্ষা তো অবশ্যই কঠিন। মানে তোমার মনের মতো হয়েছে কি, যে তুমি যতটা এক্সপেক্ট করেছিলে? হ্যাঁ, মোটামুটি। আইআইটিতে যাওয়ার ইচ্ছে আছে? আইআইটিতে যাওয়ার পর কি ইচ্ছে আছে? মানে ইঞ্জিনিয়ারিং পরে লোকজন ইঞ্জিনিয়ার না হওয়ার জন্য, আমি যতদূর দেখেছি বেশিরভাগ ছেলে মেয়ে, তো সৌম্যের ক্ষেত্রে কি সেটাই নাকি ব্যতিক্রম?
এখনো বেশি দূর আমি ভাবিনি, মানে এখনো পর্যন্ত ভেবেছি যে ইঞ্জিনিয়ারিং টুই করবো। এবার ইঞ্জিনিয়ারিং এর পরের মানে পড়তে পড়তে জানা যাবে যে আমি কিছুদিন আগে খড়গপুর আইআইটিতে গেছিলাম, সেখানে তোমাদেরই এলাকার ছিল অর্ক, ওর সাথে কথা বলছিলাম, তো ও বলছিল যে পড়তে যখন এসছি তখন তো একটা মোটিভ ছিল ইঞ্জিনিয়ারিং, কিন্তু এখন ইঞ্জিনিয়ারিং পড়তে এসে এত বেশি এক্সপ্লোর করাচ্ছে, মানে এতগুলো দিক নিয়ে আমাদেরকে ভাবাচ্ছে যে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে আসলে আমরা কি করব। তো সেটা তুমিও গেলে নিশ্চয়ই সেই জায়গা থেকে আরও বেশি উপলব্ধি করতে পারবে, এবং জীবনে তো আমাদের এগিয়ে যেতে যেতেই শিখতে হয়, এবং তারপর এক এক করে ভালো লাগা বা কোনটা নিয়ে আমি ভালো থাকতে পারবো সেই বিষয়টা আসে। সৌম্য, তোমার সাথে কথা হলো তোমার স্কুল নিয়ে, তোমার স্কুলের টিচার নিয়ে, তোমার মিশন নিয়ে, সব কিছু নিয়ে তুমি কথা বললে, অনলাইন অফলাইন সব কিছু নিয়ে কথা বললে। একেবারে ছোট থেকে বাড়ির যে সাহচর্য বা বাড়ি থেকে যে গাইডেন্স বা যে ভালোবাসা, সেটা বাবা মায়ের কাছ থেকে কতটা, এবং আমি দেখলাম যে তোমাদের পরিবারটা একেবারেই সবাইকে নিয়ে, মানে সেই জায়গা থেকে অন্য সবাই কিভাবে তোমার সাথে তোমার পাশে থেকেছে? ছোটবেলা থেকেই তো মানে খুবই একটা এরকম একটা পরিবেশে বড় হয়ে ওঠা, এটা খুবই একটা ভাগ্যের ব্যাপার আর কি। মানে আজকালকার যুগে তো এরকম পরিবার খুবই কম দেখা যায় আর কি। এটা আমি এখানে এসেও উপলব্ধি করতে পারছিলাম যে এত ভালোবাসে তোমাকে সবাই এবং এত বড় পরিবার। আচ্ছা আর কি, তো এটা খুবই একটা ভাগ্যের ব্যাপার আর কি। মানে বাড়ির সবাই একসাথে থাকা বা একসাথে সব কিছুতে পাশে পাওয়া, তো এটা ছোট থেকেই স্যার পেয়েছি আর কি। এই জন্য আমি নিজে খুবই ভাগ্যবান বলে মনে করি। কিন্তু আমাকে যেহেতু পড়াশোনার খাতিরে তো অনেকটা সময় বাড়ি থাকতে হতো, নন্দপুরে থাকতে হতো, তো বাড়িতে বেশি থাকা হয়নি আর কি। আচ্ছা, তো তাই জন্য অবশ্যই মানে একটু তো খারাপ লাগা থাকতো, কিন্তু পড়াশোনার জন্য তো সেটুকু তো স্যাক্রিফাইস করতেই হতো আর কি। একদম। বাবা মা কিভাবে পাশে থেকেছে, মানে দূরে থেকেও পাশে থাকা যায়, এটা তো আমরা প্রতি মুহূর্তে অনুধাবন করি। তো তুমি দূরে ছিলে, কিন্তু তোমার সাথে বাবা মা কিভাবে কানেক্টেড ছিল পুরো জার্নিটাতে? আমাদের মিশনে প্রতি 15 দিন অন্তর একবার করে দেখা করতে দিত আর কি আচ্ছা, স্যার। তো সেই প্রত্যেক রবিবার তো বাবা মা যাতায়াত ছিলই, এখান থেকে নন্দপুর প্রায় 4-5 ঘন্টার জার্নি মানে প্রতি রবিবারই করতে হতো। একদম। প্লাস আবার যদি আমাদের কিছু প্রবলেম হতো তাহলে আমরা ফোন করতে পারতাম, তো ফোন করে বাবা মাকে জানালে তারা সেই ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করতো, বা যদি কিছু লাগতো তো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতো কারোর হাত দিয়ে। ঠিক আছে। আর পড়াশোনার ক্ষেত্রে তো সবসময় পাশে ছিল, মানে সবসময় তো এত ভালো রেজাল্ট নিশ্চয়ই হতো না, একেবারে। খারাপ রেজাল্ট হয়েছে তখনও পাশে ছিল। মেন্টাল সাপোর্টটা খুব ভালো দিত। হ্যাঁ। একেবারেই। তোমার এই যে জার্নি কমপ্লিট 5 to 12 পর্যন্ত রামকৃষ্ণ মিশনে পড়াশুনো, তো এখানে আমি দেখেছি যে রামকৃষ্ণ মিশন থেকে যারা পড়াশুনো করে বা পাস আউট হয় তাদের সারা জীবনব্যাপী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা বা বিবেকানন্দের একটা ছাপ থাকে। তো সৌম্যের ক্ষেত্রে সেই গভীরতা কতটা? দেখুন, আমি মনে করি যে মানে ছোটবেলায় যে উদ্দেশ্য নিয়ে রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছিলাম, যে শুধুমাত্র একজন শিক্ষিত ব্যক্তি না, মানে মানুষের মতো মানুষ হয়ে ওঠা, যেটা রামকৃষ্ণ মিশনের আসল মোটো আর কি। মানে ম্যান মেকিং এডুকেশন এটাকে বলে আর কি। মানে শুধু পড়াশোনা শেখালেই তো মানুষ হওয়া যায় না, তার সাথে যে সামাজিক গুণ বা আমাদের যে পরিচয়, সেটাই আমাদেরকে আসল মানুষের রূপ দেয় আর কি। তো আশা করি যেটুকু শিখতে পেরেছি নিজের জীবনে তাদের থেকে, নিশ্চয়ই সেটাকে আমি কাজে লাগাতে পারবো। মানে তাদের যে ধীরতা, স্থিরতা, বা যে কখনো পিছিয়ে না পড়া, ভেঙে না পড়া, অনেক প্রতিকূল মুহূর্তেও এগিয়ে যাওয়া, মনে বল রাখা, এই সমস্ত বিষয় তো অবশ্যই স্বামীজির থেকে শেখা। তাছাড়াও মা বা ঠাকুরের থেকে যেটা যে স্থিরতা বা মনের শান্তি, মানসিক শান্তি, এই সমস্ত ব্যাপারগুলো অবশ্যই রামকৃষ্ণ মিশন থেকে আমাদের প্রাপ্তি। তাছাড়াও যে দৈনিক যে আমাদের প্রেয়ার হতো, সেই প্রেয়ার হলে বসে যে গান করা, ঠাকুরের আরতি করা, তো এই সমস্ত বিষয়গুলো সত্যি একটা আলাদা প্রকার মানসিক শান্তি প্রদান তো অবশ্যই করে। একেবারেই। সৌম্য, যে কথাগুলো তুই বলছিলিস যে এই পুরো জার্নিটাতে যেভাবে সামাজিক এবং সমস্ত পারিপার্শ্বিক সব কিছু নিয়ে একটা সম্পূর্ণ মানুষ হয়ে ওঠার শিক্ষা তুই রামকৃষ্ণ মিশন থেকে পেয়েছিস, সেই জায়গা থেকে সমাজ, রাজনীতি বা এই সমস্ত বিষয়ে সৌম্য কতটা সচেতন? অ্যাকচুয়ালি মানে আমি এমন নয় যে শুধুমাত্র বই পড়ি বা এই সমস্ত বিষয়ে আমার কোনো ইয়ে থাকে না। আমার রাজনীতি বা সামাজিক যে ব্যবস্থা, এই বিষয়ে মানে পেপার বা সমাজ মাধ্যমের
মাধ্যমে অনেক কিছুই পড়ি, জানি, সব কিছুই পড়া বা জানার চেষ্টা করি। মানে বর্তমানে যে রাজ্যে যে পাল্লাবদল হলো সেই বিষয়েও খবর রাখি, মানে ভোটও দিয়েছি, একেবারেই প্রথম ভোট। প্রথম ভোট। আচ্ছা আচ্ছা, তো এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, মানে একজন যে দেশের নাগরিক হিসেবে আমারও কর্তব্য নিজের ভোটের মাধ্যমে নিজের দেশকে সঠিক পথে নিয়ে যা, নিজের রাজ্যকে যাতে সঠিক পথে এগিয়ে যেতে পারে, তার দিকে একজন মানুষ হিসেবে আমারও কর্তব্য কিছু থাকে, এবং আশা করি সে কর্তব্য ভবিষ্যতে পালন করতে পারবো। একেবারেই। এই যে নতুন সরকার এসছে, পালাবদল ঘটেছে, সৌম্য কি চাই নতুন সরকার এডুকেশন ক্ষেত্রে বা হেলথের ক্ষেত্রে কি কি পরিবর্তন করলে ভালো হয়? দেখুন, মানে যে কোনো সরকারি তো এডুকেশন, হেলথ, ইন্ডাস্ট্রি এইসব বিষয়ে কাজ করে, লক্ষ্য মূলত রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য। তো যদি পার্টিকুলারলি বলা যায় শিক্ষা ব্যবস্থায়, যে মানে আমরা যে এতদিন ধরে যে দুর্নীতি যে দেখে এসেছি, বা যে এই চাকরি চুরি বা সামথিং এই ধরনের ব্যাপারগুলো, এই বিষয়গুলো স্বচ্ছতা আনলে আমি মনে করি বেশি সুবিধা হবে। মানে এসএসসি যে আজ অনেক দিন ধরে বন্ধ হয়েছিল, তো সেগুলোকে আবার যাতে ডেলি প্রতি বছর করানো যায়, এই বিষয়গুলো। তাছাড়াও যে মানে সরকারি স্কুলে যে শিক্ষকদের মানগত মান যে এখন অনেকটাই কমে গেছে আগের তুলনায়, যার কারণই হচ্ছে এই ধরনের দুর্নীতিগুলো, যে এইগুলো যাতে বন্ধ হয়। আর স্বাস্থ্য ব্যবস্থা বলতে গেলে তারা তো অবশ্যই অনেক রকমের কিছু প্রকল্প চালু করছে নিশ্চয়ই, যাতে গরিব দুস্থ মানুষদের সুবিধা হয় আর কি। তো আমি মনে করি যাতে সেই পরিষেবাগুলোকে আরো একটু উন্নত করা যায়, বা সরকার যেভাবে সাহায্য করতে পারে, তো সেই অনুযায়ী করলে অবশ্যই ভালো লাগবে। ফারহানের সাথে কথা হচ্ছিল, ফারহান বলছিল যে রামকৃষ্ণ মিশন অ্যাকচুয়ালি জাত পাত ধর্ম এই সব কিছুর ঊর্ধ্বে, মানে এবং মানুষকে মানুষ হিসাবে দেখতে শেখায়। তো সেই জায়গা থেকে আজকের রাজনীতির দিকে যদি আমরা তাকিয়ে দেখি, সেখানে কোথাও গিয়ে যেন এই বিষয়গুলোই বেড়ে যাচ্ছে, অন্যান্য যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সার্বিক উন্নতি এগুলোর পরিবর্তে। তো সৌম্য কি চাই যে এই বিষয়গুলো ফোকাসটা সরিয়ে এনে আসলে রাজনীতিবিদদের বা যারা সরকার চালাচ্ছে তাদেরকে অনেক বেশি শিক্ষা, স্বাস্থ্য বা সার্বিক উন্নতিতে ফোকাস করা উচিত নয়? নিশ্চয়ই, মানে যে কোনো রকমের ধর্মীয় বিভেদ তো কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে, কিন্তু সেটা কোনোদিনই কোনো সরকারের এজেন্ডা হওয়া উচিত নয় আর কি। মানে যখনই সে সরকারের পদে আসন লাভ করে, তখনই সে সবাইকার হয়ে যায় আর কি। মানে তখন আর কোনো রাজনৈতিক বিভেদ বা কোনো ধর্মীয় বিভেদের মধ্যে তাদের থাকা কোনোদিনই উচিত বা কাম্য কোনোটাই নয়। তো এই ধর্মীয় বিভেদ বা এগুলো আমাদের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, সেটা অনেক পূর্বের জিনিস, যেগুলো আজও চলে আসছে। কিন্তু এর ভিত্তিতে যে আমরা কাউকে ঘৃণা করব বা কাউকে সুযোগ সুবিধা দেবো না, এই বিষয়গুলো অবশ্যই কোনোদিনই উচিত বা কাম্য নয় আর কি। আমার তাই বর্তমান সরকার থেকে এটাই বলার থাকবে যে এই সমস্ত ধর্মীয় ব্যাপারে বেশি না ইন্ডালজ হয়ে, মানে আমরা যদি সার্বিকভাবে কাজ করি, উন্নতির দিকে কাজ করি, সকলের জন্য সকলের সাথে থাকি, তাহলে অবশ্যই উন্নতি হবে। একেবারেই। সৌম্য, পড়াশোনার বাইরে আর কি কি ভালো লাগে? পড়াশোনার বাইরে স্যার বলতে গেলে মানে খেলা দেখা, সিনেমা দেখা, বই পড়া সবই মোটামুটি হয়। আচ্ছা, সিনেমা কেমন ধরনের দেখা হয়? সিনেমা দেখা বলতে মানে স্যার আমাদের নন্দপুর মিশনেও মাঝে মাঝে সিনেমা দেখানো হয় আর কি, মানে পড়াশোনার চাপের পাশে। ওখানে কেমন ধরনের সিনেমা দেখানো হতো? মানে স্যার 3 Idiots টাইপের সিনেমা বা শিক্ষামূলক? হ্যাঁ। ছিচড়ে দেখেছো? কেমন লেগেছে? হোস্টেলে থাকতাম তো স্যার, অনেকটা রিলেটেবল ছিল একেবারে। আর 3 ইডিয়টস তো সর্বকালের সেরা একটা সিনেমা। আর স্যার হ্যারি পটার দেখা তো আমাদের মানে পুরনো অনেকটাই। যদিও খেলাধুলোর ক্ষেত্রে কোন খেলা বেশি পছন্দের? ফুটবলটা বেশি দেখা হয় না, মানে এখানে মানে আইএসএল তো ফলো করা হয় না, কয়েকটা বেশি আইপিএলটাই বেশি ফলো হয় আর কি। আচ্ছা, কোন টিমকে সাপোর্ট করো? মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স। কার জন্য? রোহিত শর্মা। আরে বাস, শর্মা ফ্যান। আচ্ছা, আগামীতে অ্যাজ এ আইআইটিয়ান বা বিটেক করার পর কি কি চাও যে সমাজে কোন কোন জায়গাতে চেঞ্জ করতে? নিশ্চয়ই একজন কর্পোরেট এমপ্লয়ি হয়ে থাকবে না, সেক্ষেত্রে কোন কোন চেঞ্জেসগুলো চাও বা কিভাবে সমাজের পাশে থাকতে চাও? সমাজের পাশে থাকতে চাইলে যে কোনো প্রফেশন থেকেই অবশ্যই থাকা যায়, মানে মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে মনোভাবটা। তো আমি যদি মানে এখনো অতটা ভাবিনি যে আমি কিভাবে সাহায্য করতে পারবো, কিন্তু নিশ্চয়ই পরবর্তীতে সমাজ বা দেশের জন্য নিশ্চয়ই কিছু আমি করতে চাইবো, বা যদি পরবর্তীতে পারা যায় ইউপিএসসির মতো কোনো পরীক্ষা যদি দেওয়া যায়, তো দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় আসা যায়, তো সে বিষয়েও চেষ্টা করবো আর। একেবারেই। অনেকক্ষণ কথা হলো সৌম্য, অনেক বিষয় নিয়ে কথা হলো। সার্বিকভাবে সব কিছু নিয়ে আমরা যে কথা বললাম সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ছাত্রছাত্রীদের কাছে। একেবারে লাস্ট, যারা ছাত্রছাত্রী পড়াশুনো করছে তাদেরকে তুমি যদি কিছু
বলতে চাও বা তাদেরকে কিছু গাইড করতে চাও, সেটা ওই ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলো। আমি ছাত্রছাত্রীদের একটা কথাই বলবো, মানে তাদের পোটেনশিয়াল তো তাদের থেকে বেশি ভালো কেউ বুঝতে পারবে না আর কি। মানে প্রত্যেকটা ছাত্র ইউনিক হয় আর কি, মানে প্রত্যেকের পড়ার স্টাইল আলাদা হয়, বোঝার স্টাইল আলাদা হয়। তো আমার মেথোডোলজি ফলো করলে যে সবাই খুব ভালো পড়াশোনা করবে বা এমন কোনো ব্যাপার নয় আর কি। সবাইকার নিজের নিজের পড়া আলাদা আলাদা ধরন থাকে, আলাদা আলাদা অভিজ্ঞতা থাকে। তো আমি তাদেরকে এটুকুই বলবো যে স্যাররা যেটুকু বলছে সেটুকুকে অক্ষরে অক্ষরে পালন করা। আর যেটা ব্যাপার হচ্ছে যে এই যে 2 বছরের যে জার্নিটা, এটা একটা অনেকটা লম্বা জার্নি। তো এই সময় ব্যর্থতা তো অনেকই আসবে জীবনে, কিন্তু এই সময় ভেঙে পড়লে আমাদের চলবে না আর কি। সেই ব্যর্থতাগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হবে, কারণ ব্যর্থতায় যদি আমরা ভেঙে পড়ি তাহলে আমাদেরকে ঘুরে দাঁড়ানোটাই হবে আমাদের মূল লক্ষ্য আর কি। তা নাহলে ব্যর্থতা, এমন কোনো মানুষ নেই যে ব্যর্থ না হয়ে একেবারে সবসময় সফল হয়েছে, এমন আমিও হইনি বা আর কেউ হবে বলে মনেও হয় না এরম। তো আমি তাদেরকে এটুকুই বলতে চাইবো যে তারা যাতে নিজের ওপর আস্থাটা কোনোদিন না হারায় আর কি। মানে নিজের ওপর ভরসা রাখা, নিজের পড়াশোনার প্রতি অনেস্ট থাকা আর কনসিস্টেন্ট থাকলেই আমি মনে করি যে এরকম একটা ভালো ফলাফল অবশ্যই করা সম্ভব। একেবারেই সৌম্য, অনেক সমৃদ্ধ হলাম এবং আশা করছি যারা ভিডিওটি দেখবে তারাও অনেক সমৃদ্ধ হবে তোমার কাছ থেকে, বা একটা দাদার কাছ থেকে যে গাইডেন্স, সেটা আশা করি তাদের জীবনের পাথেয় হবে। তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটিকে দেখছো শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই যদি মনে হয় যেটা খুবই কার্যকরী, এটা তোমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে তোমরা এটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে, বাংলার প্রতিটি ছেলে মেয়ের সাথে। তার কারণ চাইলেও বাংলার প্রতিটি ছেলে মেয়ে রামকৃষ্ণ মিশনের মতো জায়গাতে পড়তে পারবে না, কিন্তু তারা যাতে বাড়িতে থেকে রামকৃষ্ণ মিশনের যে আদর্শ, যেভাবে রুটিন মাফিক পড়াশুনো সেই সব কিছু করতে পারে, তার জন্যই আমাদের এই বিশেষ এপিসোডগুলো। সবাই খুব 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 ভালোভাবে এগিয়ে যাও স্বপ্নের পথে আর আগামীর পথে। আর অবশ্যই ওই যে বারবার বললাম যে হাল ছাড়বে না, হাল ছেড়ো না বন্ধু, প্রতিকূলতা আসবে, কিন্তু প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে হবে জীবনের পথে জয়লাভ করতে গেলে। সৌম্য, অনেক অনেক ভালোবাসা তোকে, আরও একবার অনেক দূর এগিয়ে চল, অনেক বড় মানুষ হয়ে ওঠ। আর আমাদের এসওই বাংলার তরফ থেকে একেবারে সামান্য কিছু তোর জন্য। তো তো আমাদের এসওই বাংলার একটা মর্ম বাক্য আছে, আমরা বেদ বাক্যও বলি, যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। আমরা সেটাই চাইছি যে প্রান্তিক সমস্ত জায়গাতে ছড়িয়ে যেতে। তো আজ সৌম্যের মুখ থেকে সেই কণ্ঠ উচ্চারিত হোক যে বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। বলো। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। একদম। থ্যাংক ইউ। আমার নাম পার্বতী রায়, আমি সৌম্যর মা। তা ছেলে এতটা ভালো রেজাল্ট করবে আশা করিনি, করেছে, খুবই ভালো লাগছে। ছেলে কেমন কিভাবে পড়াশোনা করতো? ছেলে ছোট থেকে নিজে নিজেই পড়াশোনা করেছে, মানে ওকে পড়াশোনার জন্য বেশি বলতে হতো না, মানে সমস্তটাই ও নিজে নিজেই করা একদম। ছেলে রামকৃষ্ণ মিশনে থাকে? হ্যাঁ, এর রামকৃষ্ণ সম্পর্কে মিশন। একটু বলুন। এর সম্পর্কে বলা বলতে, ওকে তো ক্লাস 5-এ দিয়ে এসেছি। মানে সেদিন ভেবেছিলাম যে ঠিক করলাম না ভুল করলাম, বুঝতে পারিনি সেদিন, কিন্তু আজকে মনে করছি ঠিক করেছি। আমি শ্যামল রায়, আমি সৌম্য রায়ের পিতা, যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবছর 2026-এ উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে। আমি ছেলের সাফল্যে আমি খুব খুশি। আমি পোস্ট অফিস এবং LICর এজেন্সি করি, পাশাপাশি আমি চাষের কাজও করি। আমার কিছু জমি আছে, সেই জমির চাষের দেখাশোনা করি। সৌম্যের রেজাল্ট পাওয়ার পর কতটা আনন্দিত হয়েছে? আমি সৌম্যের রেজাল্ট পাওয়ার পর আমার খুব আনন্দ হয়েছে। আমি আশা করিনি, কিন্তু আবার যে একেবারে একদম আশা করিনি সেটাও বলা ভুল। ফলাফলের দিকে তাকিয়েছিলাম, যে ফলটা কখন বেরোয় সেইটার দিকে আমি তাকিয়েছিলাম। যখন এটা ফলাফলটা বেরোলো, আপনি শুনলেন যে এত ভালো রেজাল্ট করেছে সৌম্য, তখন আপনার কি মনে হচ্ছিল সেই মুহূর্তে? সেই মুহূর্তে একদিকে যেমন আনন্দ হচ্ছিল, খুব খুব আনন্দ হচ্ছিল যে আমাদের বর্ধমানের একটা থেকে সৌম্য থার্ড হয়েছে। আবার সাথে সাথে সেই মুহূর্তে আমার একটা মাধ্যমিকে যখন ও রেজাল্ট বেরোয় সেই দিনটার কথাও মনে পড়ে। সেদিন কিছু হতে পারেনি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সেখানে আনন্দ উৎসব চলছে, একমাত্র সৌম্যই
ওদের র্যাঙ্ক করা ছেলেদের মধ্যে সৌম্যই একমাত্র কিছু হতে পারেনি। সেদিনকার অবস্থাটা আমার, সেই অবস্থাটা আমি নিজে প্রত্যক্ষদর্শী। বর্ধমান থেকে আমি ভোর 4টের সময় বেরিয়েছিলাম, 9টায় রেজাল্ট ডিক্লেয়ার ওইখানেই ছিল সৌম্য মিশনে। যে আমি প্রত্যাশা করেছিলাম একটার পর একটা ছেলের নাম আসছে, সবাই আনন্দ করছে, আমার ছেলেটার নামটা আর এলো না। হ্যাঁ, এবং পরে যখন ও রেজাল্টটা দেখলাম, রেজাল্টটাও খুব খারাপ হয়েছে, না র্যাঙ্কে নাও আসতে পারে সেটার জন্য না, রেজাল্টটাও অনেকটা নিচে নেমে গেছিলো, 663 পেয়েছিল মাধ্যমিকে 700-র মধ্যে। সেদিন খুব খুব হতাশা, সেই দিনটাও মনে পড়ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।